নমস্কার, দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই সংবাদ শিরোনাম। মুর্শিদাবাদের অশান্তিতে এবার অ্যাকশনে এনআইএ, রাজ্যের চাপ বাড়িয়ে দিয়ে বড় নির্দেশ হাইকোর্টের। দিলীপের বিয়ের দিনই বৈঠকে বিজেপি, নেওয়া হলো বড় সিদ্ধান্ত। জঙ্গি মৌলবাদীরা ব্রেন ওয়াশ করছে, ধুলিয়ানি টিএমসি সাংসদ বিধায়কের সামনেই জানানো হলো বড় দাবি। গতকাল বিয়েতে মুখ্যমন্ত্রীর উপহার পেয়েছিলেন, আর আজ সেই মমতাকেই তুলোধোনা দিলীপের। ওয়াকফ বিলের প্রতিবাদ সভায় শুভেন্দুর বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ। গুলি খেতে প্রস্তুত, নবান্ন অভিযান হবেই, বৈঠক ব্যর্থ হতেই হুঁশিয়ারি চাকরি প্রার্থী চাকরিহারাদের। ফের অশান্ত ভাঙড়, আগুন লাগিয়ে দেওয়া হলো পার্টি অফিসে। বাংলাদেশে হিন্দু স্থানীয় সম্প্রদায়ের প্রভাবশালী নেতাকে খুন। এবার আসছি বিস্তারিত খবরে। মুর্শিদাবাদের পরিস্থিতি কয়েকদিন ধরে থেকেছে উত্তাল। বিএসএফ আধা সেনা নামিয়ে প্রথমটা পরিস্থিতি সামাল দেওয়া যায়নি, পরবর্তীতে ধীরে ধীরে শান্ত হয় সবটা। কিন্তু উত্তপ্ত মুর্শিদাবাদে এই কয়দিনে বহু মানুষের ঘরছাড়া হওয়ার ঘটনা ঘটেছে গত কয়েকদিনে। এই মামলার শুনানিতে রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন, জঙ্গিপুর পুলিশ জেলার এখনো পর্যন্ত 274 জনকে গ্রেপ্তার করেছে। মুর্শিদাবাদ পুলিশ জেলায় গ্রেপ্তার করেছে 2 জনকে। 38টি পরিবার ঘরছাড়া হলেও তারা আবারও ফিরে এসেছেন। এমনকি তাদের নিরাপত্তা সুরক্ষিত করার জন্য সরকারের তরফে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান কল্যাণ। এনআইএ তদন্তের বিষয়ে আদালত জানিয়েছে, এখনই এনআইএ তদন্তের প্রয়োজন নেই, কারণ কেন্দ্র চাইলে নিজস্ব ক্ষমতা প্রয়োগ করতে পারে। এরপরেই মুর্শিদাবাদ পরিস্থিতি খতিয়ে দেখতে 3 সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশ দেয় আদালত। জাতীয় এবং রাজ্য মানবাধিকার কমিশন এবং রাজ্য লিগ্যাল সার্ভিস অথরিটির তরফে একজন করে সদস্য থাকবেন ওই কমিটিতে। মুর্শিদাবাদের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি ঘরছাড়াদের চিহ্নিত করে তাদের সম্পত্তি ক্ষয়ক্ষতি খতিয়ে দেখবে ওই কমিটি। কতগুলি এফআইআর দায়ের করা হয়েছে সেই তথ্য সংগ্রহ করবে এবং যেসব আক্রান্তরা এখনো এফআইআর দায়ের করতে পারেননি তাদের সাহায্য করবে ওই কমিটি। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগেই ঘুঁটি সাজাতে শুরু করেছে রাজনৈতিক দলগুলি। 26-এর নির্বাচনে রাজ্যের পালাবদলের আশায় বিজেপির রাজ্য নেতৃত্ব। এই অবস্থায় শুক্রবার সকালে সল্টলেকে বিজেপির দপ্তরে বৈঠকে বসলেন সুকান্ত মজুমদাররা। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল। রাজ্য বিজেপির সাংগঠনিক নির্বাচন এখনো শেষ হয়নি। রাজ্য বিজেপির 43টি সাংগঠনিক জেলা রয়েছে, তার মধ্যে 33টি সাংগঠনিক জেলার সভাপতি নির্বাচন হয়েছে। এখনো 10টি সাংগঠনিক জেলার সভাপতি নির্বাচন বাকি। এর পাশাপাশি রাজ্য সভাপতি পদে সুকান্ত মজুমদারই থাকবেন নাকি অন্য কেউ এই পদে বসবেন তা এখনো ঠিক হয়নি। এই পরিস্থিতিতে এদিনের বৈঠক হলো। বৈঠকে সুকান্ত ছাড়াও যুব মোর্চার সভাপতি এবং মহিলা মোর্চার সভানেত্রীরা উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদকরা এবং দায়িত্বপ্রাপ্ত পদাধিকারীরা। 33টি সাংগঠনিক জেলার নতুন সভাপতিরাও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন। আর যে জেলাগুলিতে এখনো নির্বাচন বাকি সেই জেলাগুলিতে বর্তমান সভাপতিদের দেখা গেল এদিন। জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের আগে গ্রামগঞ্জে ভোটে আরও নজর দিতে চায় গেরুয়া শিবির, তাই নেতাদের গ্রামমুখী করতে উদ্যোগী হয়েছেন সুকান্তরা। বাম আমলে দেখা গিয়েছে গ্রামের ভোটারদের ভোট প্রধান শক্তি ছিল বামেদের, এখন তৃণমূলের ক্ষেত্রেও তাই। বিজেপি নেতৃত্ব মনে করছে কলকাতার বাইরে শহরাঞ্চল বা পুরো এলাকাগুলির অনেক জায়গায় তৃণমূলের চেয়ে এগিয়ে বিজেপি, কিন্তু গ্রামাঞ্চলে শাসক দলের চেয়ে অনেকটাই পিছনে গেরুয়া শিবির। কয়েকদিন আগে গ্রাম চলো নিয়ে একাধিক কর্মসূচি নিয়েছিল বিজেপি, এবার তাতে আরও জোর দেওয়ার বার্তা হলো এদিনের বৈঠকে। জেলাগুলিতে সংগঠনের হাল ও সভাপতিদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, এদিন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিয়ে। বৈঠকের আগে নিউ টাউনে তার বাড়িতে গিয়ে গেরুয়া শিবিরের অনেক নেতা দেখা করে আসেন। দেখতে দেখতে 1 সপ্তাহ পার। গত শুক্রবার উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ, কার্যত রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় শামসেরগঞ্জ, সুতি, ধুলিয়ান সহ একাধিক এলাকায়। তবে আস্তে আস্তে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এই আবহে তৃণমূল সাংসদ বিধায়কদের নিয়ে ধুলিয়ানে আয়োজিত একটি শান্তি বৈঠকে বিস্ফোরক দাবি করা হলো। জানা যাচ্ছে, গতকালের বৈঠকে তৃণমূল কংগ্রেসের সাংসদ বিধায়ক থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ী অনেকেই উপস্থিত ছিলেন। রিপোর্ট বলছে, সেই বৈঠকে ছিলেন জঙ্গিপুরের জোলাফুল সাংসদ খলিলুর রহমান,
রাজ্য তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম, শামসেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম এবং সাগরদিঘি তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাস সেখানকার পুলিশের প্রতি অনাস্থা প্রকাশ করে স্থানীয় মন্দির কমিটির ট্রাস্টি সদস্য ষষ্ঠীচরণ ঘোষ। জানা যাচ্ছে, এই বৈঠকে স্থানীয় মন্দির কমিটির ওই ট্রাস্টি সদস্যরা বলেন, শামসেরগঞ্জ বাংলাদেশের খুব কাছেই অবস্থিত। এখানে জঙ্গি অথবা মৌলবাদীরা ছোট ছোট বাচ্চাদের ব্রেন ওয়াশ করছে, সেই জন্য এখানে এই ধরনের হামলা হয়। পুলিশ কি করেছে সবার জানা, সেই কারণে এখানে কেন্দ্রীয় বাহিনীকে থাকতে হবে। এখানেই না থেমে ষষ্ঠীচরণ আরও বলেন, এখানে কেন্দ্রীয় বাহিনী স্থায়ী ক্যাম্প করার জন্য প্রশাসনের যাবতীয় ব্যবস্থা করা উচিত। তার এহেন বক্তব্য নিয়ে শান্তি বৈঠকে চাপানোত্তর শুরু হয় বলেও খবর। ইতিমধ্যে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন শামসেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম। এ প্রসঙ্গে বলেন, গণতান্ত্রিকভাবে সকলেরই নিজের কথা বলার অধিকার রয়েছে। আমরা এখন এলাকার শান্তি ফেরানোর বিষয়টির ওপর গুরুত্ব দিচ্ছি, বাকিটা প্রশাসন যা দেখার দেখবে। উল্লেখ্য, ওয়াকফ আইনের বিরুদ্ধে রাজ্যের নানান প্রান্তে প্রতিবাদ হচ্ছে। এই ঘিরেই গত শুক্রবার উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। শনিবার সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এই আবহে গতকালের শান্তি বৈঠকে শামসেরগঞ্জে কেন্দ্রীয় বাহিনীর স্থায়ী ক্যাম্প তৈরির দাবি জানানো হলো। গতকাল বিয়ে উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপহার পাঠিয়েছিলেন দিলীপ ঘোষকে। আর আজ মুর্শিদাবাদ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কেই তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ মর্নিং ওয়াকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ জানান, ঘটনার দিন তিনি মালদায় গিয়েছিলেন। সেই সময় সেখান থেকে কলকাতা ফেরার পথে তাকে পুলিশ মাঝপথে আটকে দিয়েছিল। এদিকে মুর্শিদাবাদে ওয়াকফ হিংসা নিয়ে দিলীপ ঘোষ আজ আরও বলেন, আদালতের নির্দেশে বিএসএফ এসেছে। আমরা কোর্টে আবেদন করেছিলাম বিএসএফ এর, তারপর অফিসিয়ালি বিএসএফ এসেছে। এখন যদি বিএসএফ সব জায়গায় যায় তাহলে পুলিশ কি করতে আছে? বিএসএফ পুলিশের কাজ করবে? এলাকায় জায়গায় জায়গায় বিএসএফ ক্যাম্প করতে হচ্ছে, তাহলে পুলিশ কি করছে? মমতা ব্যানার্জির সরকার কি করছে? তাহলে আমরা যেটা দাবি করেছিলাম 355, 356 সেটাই লাগু করা হোক। এদিকে দিলীপ ঘোষ দাবি করেন, 11 এপ্রিল গুলিবিদ্ধ হয়েছিল। এদিকে 12 এপ্রিল শামসেরগঞ্জে বাবা ছেলেকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠছে। ঘটনায় পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছিলেন স্থানীয়রা। এই আবহে ঘটনায় খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করতে গেলে তাদের বাধা দেওয়া হয়েছিল। পরে মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণ ঘোষণা করলে তার না নেওয়ার ঘোষণা করেন নিহতের পরিবার। এদিকে এলাকায় শান্তি ফেরাতে অগ্রণী ভূমিকা পালন করে বিএসএফ। এদিকে 12 এপ্রিল ধুলিয়ান পুরসভাতে ভাঙচুর চালানো হয়েছিল। সেদিন একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালানো হয়েছিল এবং পরে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। ধুলিয়ানে একটি শপিং মলেও লুটপাট চালানো হয়েছিল। এদিকে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামের দাদা আলীর বাড়িতেও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। এমনকি বিধায়কদেরকেও হেনস্থা করা হয়েছিল বলে দাবি করা হয়। এছাড়াও জঙ্গিপুরের সাংসদ খলিলুরের অফিসেও হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ। এদিকে মুর্শিদাবাদ হিংসার অভিযোগে এখনো পর্যন্ত শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পূর্বস্থলী 1 নম্বর ব্লকের মুসলিম পার্সোনাল ল বোর্ডের উদ্যোগে সমুদ্রগড় স্টেশন সংলগ্ন ডায়মন্ড ক্লাব এবং অঞ্জুমান ক্লাব ময়দানে বৃহস্পতিবার বিকেলে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বোর্ডের সদস্য মাওলানা কামারুজ্জামান। তিনি অভিযোগ করেন, শুভেন্দু অধিকারী আইন অমান্য করে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছেন। তিনি বলেন, শুভেন্দু মুসলমানদের জেহাদি পাকিস্তানি বলে অপমান করছেন। তিনি মুসলমানদের মার্ডার, জেলে ভরার এবং পাকিস্তানে পাঠানোর হুমকি দেন এবং দেশদ্রোহী বক্তব্য। পুলিশ কেন এর বিরুদ্ধে ব্যবস্থা নেয় না? শুভেন্দুর জন্য এক আইন আর আমাদের জন্য আর এক আইন কেন? তিনি আরও বলেন, যারা হিন্দু মুসলিম সম্প্রীতির কথা বলে তাদের শুভেন্দু হুমকি দেন এবং পুলিশ ও বিচার ব্যবস্থাকে অবজ্ঞা করেন। এই আচরণ মেনে নেওয়া যায় না বলে তিনি হুঁশিয়ারি দেন। সভায় মাওলানা কামারুজ্জামান রাজ্যের সম্প্রীতি ঐতিহ্য রক্ষার আহ্বান জানান এবং শুভেন্দু অধিকারীর মতো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তোলেন। তিনি প্রশ্ন তোলেন, পুলিশ কেন দুর্বল হয়ে যায় শুভেন্দু অধিকারীর মুখোমুখি হলে? আমরা এই অবিচার বরদাস্ত করব না। এছাড়াও সুপ্রিম কোর্টের সাম্প্রতিক ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত রায় নিয়ে আলোচনা করেন মাওলানা কামারুজ্জামান। সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে যে ঘোষিত ওয়াকফ সম্পত্তিতে আপাতত কোনো পরিবর্তন হবে না এবং বোর্ডের নিয়োগ স্থগিত থাকবে। এই রায়কে স্বাগত জানিয়ে তিনি বলেন, সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ ন্যায়সঙ্গত। আমরা দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছিলাম এবং আদালত আমাদের কথা শুনেছে। এই রায়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং আশার আলো দেখছি। তিনি আরও বলেন, এই রায় মুসলিম সম্প্রদায়ের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রতিবাদ সভায় উপস্থিত অন্যান্য বক্তারাও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং সম্প্রীতি ন্যায় বিচারের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এই সভা জনসমুদ্রে পরিণত হয় এবং এই মুহূর্তে রাজ্যের জনপ্রিয় ব্যক্তি মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য তথা রাজ্যের সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মাওলানা কামারুজ্জামান।
নবান্ন অভিযান নিয়ে হাওড়া সিটি পুলিশের সঙ্গে পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী এবং চাকরিহারা ঐক্যমঞ্চের বৈঠক ভেস্তে গেল। শুক্রবার শিবপুর পুলিশ লাইনে হাওড়ার পুলিশ কমিশনারের সাথে তাদের দীর্ঘক্ষণ বৈঠক চলে। এরপর শিবপুর থানায় বৈঠক হয়। বৈঠক শেষে আন্দোলনকারীরা বলেন, নবান্ন অভিযান হচ্ছে। শিবপুর থানা থেকে বেরিয়ে এসে এদিন লালবাজারের উদ্দেশ্যে রওনা দেন। আন্দোলনকারীরা বলেন, শিক্ষিত সমাজের উপর আবারও লাঠি পড়বে, আবারও গুলি চলবে। রাজনৈতিক, অরাজনৈতিক, বুদ্ধিজীবী সহ সমাজের সর্বস্তরের মানুষকে দলীয় পতাকা ছাড়া আমরা আহ্বান করেছি। বঞ্চিত চাকরি প্রার্থীদের পাশে যাতে সবাই দাঁড়ায়, এইটুকু আমরা আশা রাখছি। লালবাজারে শেষ দফা আলোচনা হবে, তারপর আর আলোচনার জায়গা নেই। আমাদের অনেক টাকা খরচ করে এখানে আসতে হয়েছে। একই কথা শোনাবার জন্য বারে বারে না ডাকলেই পারতেন বলে ক্ষোভ উগরে দেন ঐক্যমঞ্চের সদস্যরা। বলে রাখা প্রয়োজন, একদিকে চাকরির দাবিতে দীর্ঘ আন্দোলন চলছে, অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে 26,000 শিক্ষক শিক্ষিকার, যা নিয়ে ক্ষোভ ব্যাপক আকার নিয়েছে। আর সেই ক্ষোভ থেকেই তৈরি হয়েছে চাকরি প্রার্থী, চাকরিজীবী এবং চাকরিহারা ঐক্যমঞ্চ। আর এই মঞ্চের তরফে গত কয়েকদিন আগেই নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়। আর এই অভিযানকে ইতিমধ্যেই সমর্থন করেছে বিজেপি। এই প্রসঙ্গে গত কয়েকদিন আগেই সুকান্ত মজুমদার জানিয়েছিলেন, এই অভিযানে তাদের সমর্থন আছে। আগামী দিনে তারাও নবান্ন অভিযান করবেন বলে হুঁশিয়ারি দেন। ফের অশান্ত ভাঙড়, ফের একবার চলল হামলা। ভাঙড়ের চাকমারিচা গ্রামে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করে আগুন লাগানোর অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে। গত সোমবার ওয়াকফ প্রতিবাদীদের মিছিল আটকানোয় ভাঙড়ে উত্তেজনা ছড়ায় চরম মাত্রায়। সোনপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে বাইক জ্বালিয়ে দেওয়া হয়। আক্রান্ত হন পুলিশ কর্মীরা। ওই ঘটনার প্রতিবাদে আগামীকাল সোনপুর চলো কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল। আর তার আগেই ভাঙড়ের চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের চাকমরিচা গ্রামে নতুন করে উত্তেজনা ছড়ালো সকাল থেকে। পার্টি অফিস জুড়ে ভাঙচুরের ছবি ধরা পড়ল চতুর্দিকে। অভিযোগের তীর সরাসরি আইএসএফ এর দিকে, যদিও আইএসএফ অভিযোগ অস্বীকার করেছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে উত্তর কাশীপুর থানার পুলিশ। বাংলাদেশ আছে বাংলাদেশেই, খাতায় কলমে ইউনূস দেশের প্রধান হলেও দেশ পরিচালনার রাশ আছে মৌলবাদীদের হাতে। বাংলাদেশের উত্তর দিনাজপুর হিন্দু সম্প্রদায়ের একটি বিশিষ্ট নেতাকে তার বাড়ি থেকে অপহরণ করে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। নাম ভবেশ চন্দ্র রায়, বয়স 58। তিনি ঢাকা থেকে 333 কিলোমিটার উত্তর পশ্চিম দিনাজপুরের বাসুদেবপুর গ্রামের বাসিন্দা ছিলেন। গত 17 এপ্রিল রাত 10টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও মৃতের পরিবারকে উদ্ধার করে বাংলাদেশি সংবাদ মাধ্যম দ্য ডেইলি স্টার জানিয়েছে, 17 এপ্রিল বিকেলে ভবেশকে বাড়ি থেকে অপহরণ করেছিল দুষ্কৃতীরা। পরিবার সূত্রে খবর, 17 এপ্রিল বিকেল 4:30 নাগাদ একটি ফোন আসে এবং অপরাধীরা নিশ্চিত করে যে তিনি বাড়িতে আছেন কিনা। জানা গিয়েছে, সেই ফোনের প্রায় 30 মিনিট পর দুটি মোটরসাইকেল করে 4 জন লোক এসে ভবেশকে তার বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। এরপর ভবেশ রায়কে নরবাড়ি গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে নাকি উন্মত্ত মৌলবাদী জনতা তাকে নির্মমভাবে মারধর করে। পরে ভবেশকে উদ্ধার করে দিনাজপুর হাসপাতালে নিয়ে যান তার পরিবারের সদস্যরা, কিন্তু সেখানে পৌঁছানোর পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।